কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের থার্ড সেমিস্টারে বাংলা সাবজেক্টের ওপর সাবলি রয়েছে, অর্থাৎ ব্যবহারিক বাংলা এসইসি এ2 পেপারে তোমাদের যাদের সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ 3টি বড় 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয়ে বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে অর্থাৎ বেঙ্গলি এসইসি এ2 পেপারের ওপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যারা চাইছো স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস সংগ্রহ করতে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা এসএমএসের মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো। এরপর দেখে নাও তোমাদের 10 নম্বরের যে গুরুত্বপূর্ণ 3টি বাছাই করা কোশ্চেন রাখা হয়েছে, তার সম্পূর্ণ অ্যান্সার তোমরা দেখে নাও। দেখো, প্রথম কোশ্চেন ছিল কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত বা ধ্বনিপ্রধান ছন্দের বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি 10 নম্বরের কোশ্চেন। দেখো অ্যান্সারটি দেখে নাও। অ্যান্সারে লিখবে, প্রথম পয়েন্ট লিখবে কলাবৃত্ত রীতির ছন্দ। বলা হয়েছে যে ছন্দের মূল পর্ব 4, 5, 6 বা 7 মাত্রার হয়, লয় হয় মধ্যম, নির্দিষ্ট ধ্বনি ঝঙ্কার থাকে এবং রুদ্ধ দোয়াল মাত্রই দুই মাত্রার হয়, তাকে মাত্রাবৃত্ত বা কলাবৃত্ত বা কলামাত্রা বা ধ্বনিপ্রধান বা বিস্তার প্রধান ছন্দরীতি বলা হয়। নেক্সট পয়েন্ট লিখবে তোমরা কলাবৃত্ত ছন্দরীতির বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য, রুদ্ধ দলের প্রসারিত উচ্চারণ এই রীতির অন্যতম বৈশিষ্ট্য, অর্থাৎ কলাবৃত্ত রীতিতে প্রতিটি মুক্ত দল 1 মাত্রায় এবং রুদ্ধ দল 2 মাত্রা হিসেবে গণ্য হয়। নেক্সট বৈশিষ্ট্য রয়েছে 2 নম্বর, কলাবৃত্ত ছন্দ রীতির মূল পর্ব সাধারণত 4, 5, 6 বা 7 মাত্রার হয়ে থাকে। 3 নম্বর বৈশিষ্ট্য, কলাবৃত্ত রীতিতে রুদ্ধ দলগুলি প্রসারিত অর্থাৎ বিভিন্নভাবে উচ্চারিত হয়, যার ফলে এক ধরনের ধ্বনিময়তার সৃষ্টির সুযোগ থাকে। এখানে তাই এই বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য রেখে অমূল্যধন মুখোপাধ্যায় একে ধ্বনিপ্রধান ছন্দ বলেছেন। নেক্সট বৈশিষ্ট্য, এই রীতির ছন্দের লয় হচ্ছে মধ্যম। 5 নম্বর বৈশিষ্ট্য, এই ছন্দের চরণে আদি থেকে শেষ পর্যন্ত এক রকমের ধ্বনি ঝঙ্কার অনুভব করা যায়। 6 নম্বর বৈশিষ্ট্য, কলাবৃত্ত রীতিকে অবলম্বন করে কবিরা দ্বিপদী, ত্রিপদী, চৌপদী, পয়ার, মহাপয়ার, মুক্তক প্রভৃতি ছন্দ রূপের বিচিত্র সম্ভার সাজিয়ে তুলেছেন। 7 নম্বর বৈশিষ্ট্য, পর্বগুলি জোড় ও বিজোড় মাত্রা হয়ে থাকে, 4, 5, 6, 7 মাত্রার পর্ব। নেক্সট পয়েন্ট করে লিখবে কলাবৃত্ত রীতির ছন্দের উদাহরণ। 1 নম্বর উদাহরণ রয়েছে, রোদ্দুরের আঙুলে আঁকা মেঘের চেরা স্মৃতি হঠাৎ খুলে দিল স্মৃতির অন্তহীন ফিতে। দেখো 1 নম্বর বলা হয়েছে পর্ব 5 মাত্রা পূর্ণ পর্ব এবং 2 মাত্রা অপূর্ণ পর্ব এই কবিতাটিতে রয়েছে। এরপর দেখো চরণ বলা হয়েছে, চরণ সমান 2 পর্বের চরণ, 3 স্তবক সমান 4 চরণের স্তবক, 4 মাত্রা সমান প্রথম ও তৃতীয় চরণে মাত্রা বিন্যাস, দ্বিতীয় ও চতুর্থ চরণে মাত্রা বিন্যাস। এবং 5 নম্বর বলা হয়েছে মিল সমান দ্বিতীয় ও চতুর্থ শ্রেণীর মিল এবং 6 লয় হচ্ছে মধ্যম লয় এবং 7 রীতি হচ্ছে কলাবৃত্ত ছন্দরীতি। এবং নেক্সট দ্বিতীয় উদাহরণ রয়েছে কলাবৃত্ত ছন্দরীতির উদাহরণ। বলা হয়েছে, হে মানব, হে মহাজীবন, আর এই কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্য আনো, পথ লালিত্য ঝঙ্কার মুছে যাক, গদ্যের কোড়া হাতুড়িকে আজ হানো। এখানে দেখতে পাচ্ছ প্রতিটি কবিতার লাইনে হে মহাজীবন এখানে 6 মাত্রা রয়েছে, আর এই কাব্য নয় এখানেও 6 মাত্রা রয়েছে, এবং নয় এখানে শব্দটিতে 2 মাত্রা রয়েছে। যেমন বলা হয়েছে পর্ব এখানে 6 মাত্রার পূর্ণ পর্ব এবং 2 মাত্রার অপূর্ণ পর্ব রয়েছে, 2 চরণ, 2 পর্বের চরণ, 3 স্তবক, 4 চরণের স্তবক এবং 4 মাত্রা। প্রতিটি চরণে মাত্রা বিন্যাস রয়েছে এবং 5 মিল, দ্বিতীয় চতুর্থ চরণে মিল রয়েছে এবং 6 লয় হচ্ছে মধ্যম লয় এবং রীতি হচ্ছে কলাবৃত্ত ছন্দরীতি। এরপর দেখো নেক্সট কোশ্চেন রাখা ছিল, সাহিত্য ও চলচ্চিত্রের পারস্পরিক সম্পর্ক বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। এই কোশ্চেনটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের এই কোশ্চেনটি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এবছর সাবলি এক্সামের জন্য। দেখো অ্যান্সারটি দেখে নাও। অ্যান্সারে লিখবে, সাহিত্যের সঙ্গে চলচ্চিত্রের সম্পর্কটি অতি ঘনিষ্ঠ ও নিবিড়।
সাহিত্য সাহিত্য চলচ্চিত্রের নিকট প্রতিবেশী হলেও উভয়ের মধ্যে যেমন সাদৃশ্য আছে তেমনই বৈসাদৃশ্য আছে। সাহিত্যের সঙ্গে চলচ্চিত্রের প্রধান পার্থক্য হলো সাহিত্য পাঠ করা সম্ভব আর সিনেমা দেখা যায়। সাহিত্যের রস আস্বাদন ঘটে পাঠের মাধ্যমে, আর সিনেমার রস আস্বাদন হয় দেখেও শুনে। সাহিত্য ভাষা শিল্প, চলচ্চিত্র ধ্বনিযোগে চলমান চিত্রশিল্প। সাহিত্যে যেমন একক শিল্প, চলচ্চিত্র ঠিক তার উল্টো। এটি যৌথ শিল্প, কারণ চলচ্চিত্র বহুজনের সমন্বয়ে সৃষ্টি হয়। চলচ্চিত্র নির্মাণ করতে গেলে কাহিনীকার, চিত্রনাট্যকার, পরিচালক, অভিনেতা অভিনেত্রী, আলোকচিত্রী, গীতিকার, সুর পরিচালক, প্রযোজক, সম্পাদক প্রভৃতি বহুজনের সহযোগিতা প্রয়োজন। অন্যদিকে সাহিত্য তৈরি হয় লেখকের নিজস্ব চিন্তাভাবনা দিয়ে। বৈসাদৃশ্য ছাড়াও উভয়ের মধ্যে সাদৃশ্য আছে এবং সম্পর্ক আছে। সাহিত্য চলচ্চিত্র উভয় ন্যারেটিভ ধর্মীয় বটে। চলচ্চিত্র শুধুই বর্ণনাত্মক নয়, তার সঙ্গে ন্যারেটিভ ধর্মীয় বটে। সাহিত্য ও চলচ্চিত্র উভয় ন্যারেটিভ হলেও এই ন্যারেশনের প্রকৃতি ভিন্ন। কবি সাহিত্যিক ভাষা দিয়ে যে কোনো বস্তুর বর্ণনা করতে পারেন, যেমন বাণভট্টের কাদম্বরীকে রবীন্দ্রনাথ চিত্রশালারূপে অভিভূত করেছেন। কবি সাহিত্যিক কথা দিয়ে যে চিত্র রচনা করেন, চলচ্চিত্রকার চলমান চিত্র দিয়ে তা পর্দায় ফুটিয়ে তোলেন। আর শব্দযন্ত্রের মাধ্যমে ধ্বনিতে হয় সঙ্গীতের সুর মঞ্চনা। কথা সাহিত্য ও চলচ্চিত্র যেমন চিত্রধর্মী ও সঙ্গীতধর্মী, তেমনই কাহিনীধর্মীও। অনেক শিল্পী প্রথম প্রয়োজন কাহিনী, প্লট, থিম বা ভাববস্তু। ভাববস্তু যে কোনো শিল্পী রচনার পটভূমি, এবং সাহিত্য, চিত্রকলা, সঙ্গীত বা চলচ্চিত্র যে কোনো শিল্পের গোড়ার কথা। লেখক যেমন তার উপন্যাসের ছোট গল্পে, নাটক একটি কাহিনী বিবৃতি করেন, চলচ্চিত্রকারও তেমনি তার চিত্রনাট্যে একটি কাহিনী বিবৃতি করেন। তবে চিত্রনাট্যকারের সেই প্লট এর উপস্থাপন পদ্ধতি আলাদা। আজকের কথা সাহিত্যের মধ্যে যে চিত্রময়তা, ডিটেল ধর্মিতা, ন্যারেশনের প্রাচুর্য দেখা যায়, তা সিনেমায় প্রভাবজাত। বর্তমানে অধিকাংশ উপন্যাসিক ব্যাখ্যার বদলে প্রতিটি বস্তুর বর্ণনার উপর জোর দিচ্ছেন। বিষয়কে যতটা সম্ভব দৃশ্যগ্রাহ্য করে তুলেছেন। কাহিনীর ঘটনাকে বিভিন্ন স্থানে সিনেমার ন্যায় ছড়িয়ে দিয়ে বর্ণনা করেছেন। নেক্সট প্যারা লিখবে, চলচ্চিত্র যে শুধুমাত্র আধুনিক কথা সাহিত্য নাটকের উপর তার প্রভাব বিস্তার করেছে তা নয়, কবিতায়ও প্রভাব ফেলেছে। চলচ্চিত্রের কোন কোন আঙ্গিক আধুনিক কবিতায় ব্যবহৃত হচ্ছে, চলচ্চিত্রের কোনো আঙ্গিক আধুনিক কবিতায় ব্যবহৃত হচ্ছে। সবশেষে বলা যায় যে বর্তমানে সাহিত্য মানুষের অন্তর্জীবনকে বেশি করে প্রকাশ করতে চাইছে। সেও চাইছে নিজেকে আধুনিক করতে, অনন্য শিল্প থেকে নিজেকে স্বতন্ত্র রাখতে। চলচ্চিত্রের প্রভাব থেকে সাহিত্য নিজেকে মুক্ত করতে চাইলে রীতি বদল ঘটাতে হবে। এই ছিল তোমাদের দ্বিতীয় কোশ্চেন। সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার সাহিত্য এবং চলচ্চিত্রের মধ্যে সাদৃশ্য বা বৈসাদৃশ্য বা কী মিল বা পার্থক্য রয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করলাম, এবং তোমাদের কলাবৃত্ত রীতি ছন্দের বৈশিষ্ট্য এবং উদাহরণ মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এবছর পরীক্ষায় এক্সামের জন্য, সাবলি এক্সামের জন্য। এরপর দেখো নেক্সট গুরুত্বপূর্ণ কোশ্চেন রাখা হয়েছে। কোশ্চেনটি ছিল দেখো, পথের পাঁচালী সিনেমাটির চলচ্চিত্র সংক্রান্ত প্রাসঙ্গিক তথ্য বিশদে আলোচনা করো। এই কোশ্চেনটিও মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, তবে প্রথম দুটি কোশ্চেন তোমাদের এবছর পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো অ্যান্সারটি দেখে নাও তোমরা। অ্যান্সারে বলা হয়েছে, পথের পাঁচালী ছবিটির পরিচালক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি সত্যজিৎ রায়। পথের পাঁচালী ছবিটি দেখার পর নির্দ্বিধায় বলতে পারি, পৃথিবীর সমগ্র চলচ্চিত্র শিল্পের ইতিহাসে এই সিনেমাটি অন্যতম শ্রেষ্ঠ কীর্তি বলে পরিগণিত হওয়ার যোগ্য। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনবদ্য সাহিত্য সৃষ্টি এই পথের পাঁচালী। এই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন পণ্ডিত রবিশঙ্কর। চলচ্চিত্রে আবহ সঙ্গীত এবং গানগুলো অত্যন্ত জনপ্রিয় হয়েছিল এবং আজও শ্রোতাদের মন জয় করে। বাঁশবাগানের মাথার উপর গানটি আজও মানুষের মুখে মুখে ফেরে। নেক্সট পয়েন্ট করে লিখবে, পথের পাঁচালী সিনেমার চলচ্চিত্র সংক্রান্ত প্রাসঙ্গিক তথ্য বা মূল বিষয়বস্তু। লিখবে, পথের পাঁচালী চলচ্চিত্রটি 1955 সালে মুক্তি পায়। এটি 20 শতকের বাংলার এক প্রত্যন্ত গ্রামাঞ্চলের
জীবনযাত্রা এবং একটি পরিবারের দৈনন্দিন ঘটনাবলী ও তাদের জীবন সংগ্রামের চিত্র তুলে ধরে। চলচ্চিত্রটিতে অপু নামক এক বালকের চোখ দিয়ে গ্রামীণ জীবনের সৌন্দর্য, কঠিন বাস্তবতার ছবি ফুটিয়ে তোলা হয়েছে। নেক্সট লিখবে, চলচ্চিত্রের কাহিনী অপু, তার বোন দুর্গা এবং তাদের দরিদ্র পরিবারকে কেন্দ্র করে আবর্তিত হয়। আলোচ্য চলচ্চিত্রের আখ্যান ভাগে আছে সংসারে স্ত্রী সর্বজয়া, কন্যা দুর্গা আর বৃদ্ধ ভগিনী ইন্দির ঠাকরুন। দুষ্টু মেয়ে দুর্গা পাশের বাগান থেকে ফল কুড়িয়ে আনে বলে সর্বজয়াকে কথা শুনতে হয়। সর্বজয়া রাগ গিয়ে পড়ে ইন্দির ঠাকরুনের উপর, কারণ দুর্গার টান তার ওপরেই বেশি। তাছাড়া স্বামী হরিহরের চাকরি নেই বলে অনটনের মধ্যে সংসার চালিয়ে সর্বজয়ের মেজাজ খিটখিটে হয়ে গেছে। ইন্দির ঠাকরুনের রাগ হলে ছেঁড়া কাঁথা, মাদুর আর পার্থিব সম্বল পিতলের ঘটিটা হাতে নিয়ে রাগে গজগজ করতে করতে বাড়ি থেকে চলে যায়। অবসর সময় হরিহর যাত্রাপালা লেখে আর তার আশায় একদিন তার লেখা পালা অভিনয় হয়ে হৈ হৈ পড়ে যাবে, এখন আর দুঃখ থাকবে না। এই আবহাওয়ায় জন্মালো অপুর স্বপ্নভরা সন্ধিৎসু দুটি চোখ। হরিহর একটা চাকরি পেল, ইন্দির ঠাকরুন আবার ফিরে এলো। দিন যেতে লাগলো, অপু বড় হতে থাকে, দিদির সঙ্গে ছোটাছুটি করে বেড়ায়। কিন্তু পাশের বাড়ির মেজ কাকিমা ওরা গরিব বলে দেখতে পারেন না। ইন্দির ঠাকরুনের কাছে ভাই বোন দুটি রূপকথার গল্প শুনে ঘুমিয়ে পড়ে। অপু পাঠশালায় ভর্তি হয়। একদিন দিদির সঙ্গে লুকোচুরি খেলতে খেলতে কাশবন পার হয়ে রেলগাড়ি দেখে আসে। নতুন অভিজ্ঞতা অর্জনের একটা চমক এলো ওদের জীবনে। অনেক দিন মাইনে বাকি পড়ায় সংসার আবার অচল। কাজের খোঁজে হরিহর গেল বিষ্ণুপুরে। তারপর 4 মাস হরিহরের কোনো পাত্তা নেই। ইন্দির ঠাকরুন মাঝে চলে গিয়েছিল, আবার এক দুপুরে ফিরে এলো। সর্বজয়ের মেজাজ আরও তীক্ষ্ণ। ইন্দির ঠাকরুনের ধুঁকতে এসে কোনো রকমের ছায়ায় বসে একটু জল খেতে চায়। সর্বজয়া খেতে বসেছিলেন, ননদকে বলে নিজেকে গড়িয়ে নিতে। ইন্দির ঠাকরুন এলো জল গড়াতে। সর্বজয়ার খাবারের দিকে দেখল, গড়ানো জল আর খাওয়া হলো না। ইন্দির ঠাকরুন আবার বেরিয়ে গেল বাড়ি থেকে নিজের সম্পত্তি নিয়ে। খেলা সাঙ্গ করে ঘরে ফিরবার পথে দুর্গা আর অপু দেখল পিসিমা হাঁটুতে মাথা গুঁজে বাড়ির সামনে গাছতলায় বসে। ডেকে সাড়া না পেয়ে গায়ে হাত দিতে ধূপ করে পিসিমার দেহটা গড়িয়ে পড়ল মাটিতে। ইন্দির ঠাকরুনের দেহে প্রাণ নেই। দুর্গার অপু ভয় পেল। দেখতে দেখতে বর্ষা এলো সঘন হয়ে। ভাই বোন দুজন আনন্দে মাতামাতি করল বর্ষার জলে। বাড়িতে ফিরে দুর্গার জ্বর আসে, ডাক্তার বলেন নিউমোনিয়া। দারুণ এক ঝড় জলের রাত্রে দুর্গা মারা গেল। কিছুদিন পর হরিহর ফিরল টাকা রোজগার করে। দুর্গার জন্য আনা শাড়িখানা সর্বজয়ার হাতে দিতে এতদিনে রুদ্ধ আবেগে কান্নায় ভেঙে পড়ে। এরপর হরিহর স্ত্রী পুত্রকে নিয়ে বারাণসী যাত্রা করেন। এইভাবে আলোচ্য সিনেমাটিতে সত্যজিৎ রায় তার চলচ্চিত্রে ফুটিয়ে তুলেছেন। তার চলচ্চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন 3টির অ্যান্সার। মোস্ট ইম্পর্ট্যান্ট এই কোশ্চেন 3টি তোমরা অবশ্যই কিন্তু ভালোভাবে পরীক্ষার জন্য, এক্সামের জন্য প্র্যাকটিস করে যেও। তোমাদের সাবলি এক্সামে মোস্ট ইম্পর্ট্যান্ট এই কোশ্চেন দুটি আসার সম্ভাবনা খুবই রয়েছে। এই কোশ্চেন 3টি আসার সম্ভাবনা খুবই রয়েছে। পূর্বের ভিডিওগুলিতে আমি তোমাদের বেশ কিছু কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করেছি এবং তোমাদের PYQ SQ কোশ্চেনের সমাধানও নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা এই চ্যানেলে ভিজিট করে তোমরা অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। এবং তোমরা যদি কেউ এই সাবজেক্টের উপর থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস সংগ্রহ করতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করে সম্পূর্ণ PDF নোটসটি পারচেস করতে পারো।